ক্লাস হচ্ছে যে জ্যোতিষ শাস্ত্রের কিছু দুর্লভ শিক্ষা ও প্রতিকার রহস্য। এই প্রতিকার রহস্যে আমরা কেন যাচ্ছি? আমাদের ভিতরে অনেকেই আমরা কম বেশি জ্যোতিষ চর্চা করছি। তো এই যে করছি, করার ভিতরে আমরা কিছু দিকে নজর রাখবো, যে নজরের উপর স্রষ্টাও তুষ্ট হবেন, এমনকি আমরাও সেই ভাগ্যফল প্রত্যাশী ধরেন খুশি হবেন, বা ধরেন তাদের দুর্যোগটা কাটবে। বিশেষ করে কিছুটা বাস্তুশাস্ত্রের মতো বা কিছুটা মেনে চলার মতো। যেমন আপনাদের আমি বলেছিলাম যে আমরা একটি সংবিধান করব যার যার মতো করে। এটি আপনাদের করে পাঠাতেও বলেছিলাম। আপনারা যে হোয়াটসঅ্যাপে ব্যক্তিগতভাবে পাঠাতে পারতেন যে আমি পেশাগত জীবনে কেমন করব, কি করব, আমার নিয়ম নীতি কি থাকবে। তার ভিতরের কিছু নিয়ম নীতি নিয়ে আমরা আজকের ক্লাসে আলোচনা করব। যে আসলে জ্যোতিষ হচ্ছে ঈশ্বরের জ্যোতি। তো সেই স্রষ্টার জ্যোতিকে লাভ করার জন্য আমরা কি করতে পারি। তো তার জন্য আমরা কিন্তু জানি যে বিশেষ করে আপনাদের হাতে পঞ্জিকা রয়েছে, পঞ্জিকাতে দেখুন দেওয়া রয়েছে যে গ্রহ অনুপাতে ইষ্ট দেবতা। আমাদের প্রথম দিকে যে ভিন্ন কালারের যে পেজগুলো আছে ওখানে মন্ত্রগুলো দেওয়া আছে, দেখবেন। তো যেমন রবির হচ্ছে মাতঙ্গী, তারপরে হচ্ছে চন্দ্রের কমলা, মঙ্গলের বগলা, তারপরে হচ্ছে বুধের ত্রিপুরা, তারপরে হচ্ছে বৃহস্পতির তারা, শুক্রের ভুবনেশ্বরী, শনির দক্ষিণাকালী, রাহুর ছিন্নমস্তা এবং কেতুর ধূমাবতী। এই যে 9টি গ্রহের 9টি ইষ্ট দেবতা। তো বিশেষ করে আমরা যদি একটু স্মরণে রাখি যে ধরুন যার যে গ্রহ দুর্বল, সেই দুর্বল গ্রহের জন্য বললাম তার ইষ্ট দেবতাকে স্মরণে রাখতে। তো সেই ইষ্ট দেবতাকে স্মরণ করলে, তার ইষ্ট মন্ত্র, গুরু মন্ত্র এগুলো জপ করলে দেখা যাচ্ছে তার হয়তো দুর্যোগ কাটবে অনেকাংশে। কারণ গ্রহগণ শান্ত হলে তবেই না তো ভাগ্যফল প্রত্যাশীর ভাগ্য উন্নতি হবে। আর তাতে কি হবে, আপনারা যারা এই সাজেশনটা দিচ্ছেন তাতে ওই দেবী উনিও তুষ্ট হবেন যে হ্যাঁ আমার জব ধ্যান হচ্ছে, বা ধরুন আমার ক্রিয়াকর্মাদি হচ্ছে। এবার যদি খ্রিস্টান ধর্মাবলম্বী থাকেন, যদি বলা হয় যে এক অধ্যায় করে আপনার বাইবেল রচনা করুন বা 1 পৃষ্ঠা করে আপনার বাইবেল পড়ুন। ইসলাম ধর্মাবলম্বীরা বিশেষ করে 5টি করে প্রতিদিন আপনার কোরআনের আয়াত পড়ুন। এরকম যদি বিশেষ করে বলা হয় তাহলে অবশ্যই মনে হয় সেই ঈশ্বরের জ্যোতি পাওয়া আমাদের জন্য সুবিধা হবে। তাছাড়া আমরা যেমন রাশি অনুপাতে দিক জানি যে মেষ রাশির জন্য শুভ দিক পূর্ব দিক, অশুভ দিক পশ্চিম দিক। তাহলে একটি মেষ রাশির জাতক যদি বা জাতিকা যদি এসে থাকে তাহলে বলা হলো যে শুভ জিনিসগুলো আপনি পূর্ব দিকে রাখুন বা শুভ কর্মগুলো পূর্ব দিকে মুখ করে করুন। আর যেগুলো অশুভ জিনিস যেমন ঝাড়ু বা বাস্কেট বা ধরুন ময়লার পাত্র, এগুলো আপনারা পশ্চিম দিকে রাখুন। তাহলে কি হবে, শুভ এনার্জিগুলো গৃহে প্রবেশ করবে এবং সেই জাতকের কিছু অশুভত্ব কাটবে। ঠিক তদনুরূপ যেমন যদি কোনো জাতকের বুধ দুর্বল থাকে তাহলে আমরা তাকে কি বলতে পারি? বুধ গ্রহের জন্য কোন দিক শুভ দিক বুধ গ্রহের জন্য? জানি আমাদের হয়তো মনে নেই এই মুহূর্তে। দেখুন বুধ গ্রহের জন্য হচ্ছে উত্তর দিক শুভ। যেমন যদি আমরা তো জানি হচ্ছে একটি ম্যাপের হচ্ছে উপর দিক হচ্ছে উত্তর, নিচে হচ্ছে দক্ষিণ, পূর্ব ডাইনে আমরা সবাই জানি, বামে পশ্চিম। এইবার ঈশান হচ্ছে আমরা তো জানি ঈশান কোণ, অগ্নিকোণ,
নৈরিত কোণ আর হচ্ছে বায়ুকোণ। তো এই দিকের অধিপতি গ্রহগুলো আমরা কিন্তু জানি, হয়তো এখন অনেকেই ভুলে গেছেন। যদি ভুলে যেয়ে থাকেন তাহলে লিখে নিন, আর যদি লেখা থাকে তাহলে তো আছেই। যেমন উত্তর দিক হচ্ছে বুধ, উত্তর দিককে শাসন করে, বা বুধ গ্রহ সে উত্তর দিকে তার আধিপত্য বিস্তার করে। দক্ষিণ দিকে যখন যাবেন তখন মঙ্গল, দক্ষিণ দিকটা মঙ্গল তার আধিপত্য বিস্তার করে থাকে। এবার পূর্ব দিকে যদি যান তাহলে রবি। পশ্চিম দিকে যখন যাব তখন পশ্চিম দিকে শনি। এমনি ঈশান কোণে যখন যাব তখন ঈশান কোণে বৃহস্পতি। এটা তো বৃহস্পতি ঈশান কোণে ঘরই রয়েছে, কিন্তু ঈশান কোণে বৃহস্পতির ঘর থাকলেও বিশেষ করে উত্তর দিকে মেষে তো মঙ্গল রয়েছে, কিন্তু মেষের যে রাশির জায়গাটি পড়েছে বা উত্তর দিক, এটি কিন্তু বুধ গ্রহ শাসন করে। অগ্নিকোণ শুক্র, নৈরিত কোণ হচ্ছে মনে হয় নৈরিত কোণ, রাহু কেতু নৈরিত কোণ, আর হচ্ছে বায়ুকোণ চন্দ্র। তো আমরা যদি ধরুন বিশেষ করে কোনো গ্রহ তার রাহু কেতু দুর্বল, আমরা দুর্বল সবল আমরা তো চিনি, অনেক সময় প্ল্যানেট দেখলেই আমরা বের করতে পারি যে রাহু কেতু হয়তো বিশেষ করে তারা আবার এই গৃহে আছে। আমি তো বলেছি যে কেতু 2 নাম্বার, 9 নাম্বার, 10 নাম্বার, 11 নাম্বার ঘরে শুভ ফল দিয়ে থাকে। আমার একটা প্রশ্ন আছে হ্যাঁ বলেন। স্যার। নৈরিত কোণ নর্থ ইস্টে বৃহস্পতি কেতু আর জাস্ট বৃহস্পতি? নৈরিত কোণে বৃহস্পতি কেতু? আমি এরকম একটা পাইলাম এই জায়গায়। না, এটা মনে হয় সঠিক না। নৈরিত কোণ হচ্ছে রাহু কেতু। স্যার রাহু, নরিত কোণে রাহু স্যার। হ্যাঁ, নৈরিত কোণে রাহুই হবে। রাহু না, নর্থ ইস্ট কথা বলতেছি না। রাহু নর্থ ইস্টে বৃহস্পতি আর কেতু একসাথে পাইছিলাম আমি। পেতে পারেন, কারণ হচ্ছে যে ঈশানের রাহুর অপোজিটে কেতু না, রাহুর অপোজিটে কেতু, তাহলে আপনার পেতে পারেন যে ঈশান কোণে আপনি কেতুকে পেতে পারেন বৃহস্পতির সঙ্গে। হ্যাঁ, এটা পেতে পারেন, কিন্তু নৈরিতে রাহুই হবে। হ্যাঁ, নৈরিতে রাহু। ওয়েস্ট স্যার রাহুর সপ্তম। তো এই দিকগুলোকে বিশেষ করে, আচ্ছা স্যার, হ্যাঁ বলুন। ওই নেটওয়ার্কে বিশাল প্রবলেম দিচ্ছে। ওই মানে সাউথ ওয়েস্ট যে আছে তার তো মানে সেভেন উল্টা পাশে কেতু থাকে, 7th হাউসে, ওই জন্য কেতু বলছে নর্থ ইস্টে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই জন্য কেতু বলছেন। হ্যাঁ ঠিক আছে, বুঝতে পেরেছি, সমীরণ বাবুর কথা বুঝতে পেরেছি। বৃহস্পতি কেতুকে আমরা এটা ধরতেই পারি। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু পরামর্শ দিতে পারি যে ধরুন যে ব্যক্তির বুধ দুর্বল রয়েছে, তাহলে বলা যায় যে আপনি উত্তর দিকে বসে বই পড়ুন, উত্তর দিকে বসে ব্যবসা বাণিজ্য পরিচালনা করুন, যেহেতু শুভ দিক হচ্ছে উত্তর দিক। তো উত্তর দিকে বুধকে জাগ্রত করতে হবে, মানে বুধের বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, গরিমা, সূক্ষ্মতা আমাদের ভিতর আনতে হবে। তাহলে সেই বুধকে সমীহ করতে হবে। এইবার আমরা যদি সেই বুধের দিকে বা উত্তর দিকে পিছন দিয়ে বসি, বা ধরুন সেই উত্তর দিকে খারাপ জিনিসগুলো রাখি, তাহলে দেখা যাচ্ছে ওই বুধের আরো নেগেটিভ এনার্জিটা সেই জাতকের উপর প্রতিফলিত হবে। আর যখনই প্রতিফলিত হবে তখন কিন্তু তার ভিতর ভুল করবে, তারপরে হচ্ছে ধরেন বাচালতা আসবে, বিশেষ করে গবেষণায় বাধার সৃষ্টি হবে, এমনকি তার মানে গবেষণালব্ধ জ্ঞান চুরি হবে, বা হয়তো তার মনকে ভিন্ন দিকে নিয়ে যাবে। ঠিক তদনুরূপ যেমন দেখা যাচ্ছে এই যে ভীতি, আমাকে নিয়ে একটি কথা বলি। যেমন ইতিমধ্যে বিগত বেশ কয়েকটি ক্লাস আগে, 4টি ক্লাস আগে, 1 মাস আগের কথা, আমি ক্লাসে মনিটরের সামনে দাঁড়াতেই পারিনি। তো সেই যে সময়টি কেন এলো, বিচার বিশ্লেষণ করে এবং গবেষণা করে দেখা গেল যে রাহুটা আসলেই অশুভ ফল প্রদান করছে। রাহু আমার 4র্থে অবস্থান করছিল জন্মকালীন প্ল্যানেটে।
তো সেই রাহুর গোমেরটি আমি খুলে রেখেছিলাম, এইমাত্র সুজন এনে দিল, আমি বললাম যে ড্রয়ারের নিচে রয়েছে, ওটা নিয়ে আসো, এবং এখনই পড়লাম। পড়ার ইচ্ছা ছিল যে আমি সকালের দিকে পড়বো, কিন্তু ভুলে গেছি। আজকে মনে করে আসছিলাম যে আজকেই পড়বো, কিন্তু পড়া হয়নি, এখন এই মাত্র পড়ে নিলাম। তো এই যে বিশেষ করে নৈরিত কোণ, আমি গবেষণা করে দেখলাম যে আসলে এই রাহু আমাকে বিড়ম্বনার সৃষ্টি করছে এবং বিড়ম্বনায় ফেলছে। তো এই দিকগুলোকে, যদিও সেদিকের যে ত্রুটি বিচ্যুতি এটি সারার চেষ্টা করলাম, চিকিৎসকের শরণাপন্নও হলাম বিভিন্নভাবে, ধরুন হ্যাঁ আমি আবার আপনাদের সামনে ফিরে এলাম। তো ঠিক তদনুরূপ এই রাহু দেখা যাচ্ছে ভয়, ভীতি, ত্রাস, আতঙ্ক, এগুলো তো রাহুই তৈরি করে। আবার রাহু বিশেষ করে কামনা বাসনা বাড়িয়ে দেয়। তো বিশেষ করে লোভ লালসা অবশ্য শুক্র বাড়ায়, আর কামনা বাসনাও শুক্র বাড়ায়, কিন্তু অতি লোভ এটা কিন্তু রাহু বাড়ায়। যেটি ধরেন আপনারা দেখেছেন যে হ্যাঁ ক্লাসে যথাসময়ের আগেই কিন্তু আমি উপস্থিত হই, আমার ক্লাসটা নেওয়া এটা যেন একটা ইসে পরিণত হয়েছে, বা এই কর্মগুলোকে শুধু পেশা না মানে নেশায় পরিণত হয়েছে। তো এই অতিরিক্ত লোভ লালসা কিন্তু যখন জাগ্রত হয় তখন রাহুর কুপ্রভাবটা জেঁকে ধরে, সেটিকে স্যার তখন। প্রণাম স্যার। হ্যাঁ প্রণাম, ভালো আছেন? হ্যাঁ স্যার ভালো আছি। হ্যাঁ আপনার শরীর ভালো আছে? হ্যাঁ ভালো। ঠিক আছে। তো তখন দেখা যাচ্ছে এই বুঝলাম যে রাহুটি বেশি প্রভাব বিস্তার করেছে আমার উপরে, তো সেটিকে একটু বর্জন করলাম। তো বর্জন করে তারপরে নিজেকে যতটুকু সম্ভব যেভাবে নেওয়ার প্রয়োজন সেভাবে নিলাম, নিয়ে আবার আপনাদের সামনে ফিরে এলাম। কিন্তু মাঝখানের যে দিনগুলো চলে গেল, এই দিনগুলোকে কিন্তু আর ফিরে পাওয়া যাবে না। মানব জীবন ক্ষণিকের, মনে রাখতে হবে যে একজন ভাগ্যফল প্রত্যাশী বারবার কিন্তু আমাদের কাছে আসবে না, একবারই হয়তো আসবে, একবার আসছে, হয়তো ভুল ক্রমে আসছে বা সঠিক করে আসছে বা কোথাও থেকে জেনে আসছে, সেবারই যদি তাদেরকে উপকার না করা যায় তাহলে কিন্তু বাকি পরবর্তীতে আর এই সুযোগটি পাওয়া যাবে না। যেমন আমরা একটি ক্লাস কিন্তু করেছিলাম যে গ্রহের অবস্থান অনুযায়ী তার বাড়ির কোন সাইড দিয়ে রাস্তা থাকবে, কোন সাইডে হয়তো জল থাকবে, কোন সাইডে আগুনের বিশেষ করে বৈদ্যুতিক মিটার থাকবে, এরকম থাকতে পারে, এমন একটি ক্লাস কিন্তু হয়েছিল। প্রয়োজনে ওই ক্লাসটি আপনারা একটু দেখে আসবেন। তো এই দেখে আসলে এইবার দেখা যাচ্ছে সেই যে অশুভত্ব এই দূর করার জন্য আমরা কি করতে পারি। আমাদের সংকল্প আগে নিতে হবে যে একজন জাতক বা জাতিকা কি কি সমস্যা নিয়ে আসতে পারে বা কি নিয়ে আসছে, সেটি আগে আমরা প্ল্যানেট দেখে বের করব। দেখে তারপরে বা তার হাতের অবস্থান দেখব, হাতের গ্রহের অবস্থান দেখব, প্ল্যানেটের সঙ্গে মিলাবো, তারপরে না আমরা সিদ্ধান্ত নিব যে কি করব। ধরুন এই দুর্মূল্যের বাজারে সবাই কিন্তু রত্নপাথর কিনে পড়তে পারবে না, তো সে তো চায় একটু উপকার আমরা পাই। তো সেই উপকারটা কিভাবে সম্ভব, তার জন্যই কিন্তু আমাদের এই গবেষণা চালাতে হবে। চালিয়ে যদি দেখা যায় যে প্রকৃতপক্ষে সে কিছু না কিছু উপকার পেয়েছে, তখন নিশ্চয়ই তাহলে এই শাস্ত্র ঠিকই কিন্তু এই যে জিনিসগুলো বলছি এটা কিন্তু বাস্তুশাস্ত্রের নিয়ম মানার মতো, কিন্তু জ্যোতিষশাস্ত্রের মাধ্যমেই তো বাস্তুশাস্ত্রের উৎপত্তি, সেটিকে আমাদের বের করতে হবে জ্যোতিষশাস্ত্র দিয়ে। তো এবার আমরা একটি ছক তৈরি করি, দেখি সেই প্ল্যানেটে কোন দিকটা অশুভ থাকতে পারে, এটা একটু দেখে আসি। আচ্ছা একটি জন্ম তারিখ বলেন একজনে। 11 11। স্যার 22 তারিখ লেখেন স্যার। কত? 22 লিখলাম 22। একজনে মাস বলুন। এপ্রিল। এপ্রিল। একজনে সাল বলুন। 1999 দেন। 1999। টাইম বলুন আরেকজন।
দুপুর 2:30 স্যার। 2:30 PM। সবটি বের করে দিন। স্যার প্লেস হ্যাঁ, প্লেস লাগবে তো স্যার। ঢাকা দেন। ঠিক আছে। স্যার টাইমটা কত স্যার? 2:30 PM, দুপুর 2:30। ধনঞ্জয় রয়, আপনার ভিডিও অফ কেন? প্রদীপ বাবু, মানস রায়, ভিডিও অন করার চেষ্টা করবেন। স্বাধীন। স্যার সিংহ লগ্ন, সিংহ লগ্ন, তুলায় মঙ্গল বকরি, তুলায় মঙ্গল রেট্রোগেট, মকরে কেতু, মকরে কেতু, মিনে বৃহস্পতি বুধ, বৃহস্পতি বুধ, তারপর মেষে রবি আর শনি কম্বাস্ট, রবি, শনি, শনি কম্বাস্ট, বৃষতে শুক্র, বৃষতে শুক্র, কর্কটে চন্দ্র রাহু। তাহলে আমাদের দেখে আসতে হবে যে এই জাতক বা জাতিকা তার কি প্রবলেম থাকতে পারে। সেই প্রবলেম থেকে তাকে বাঁচানোর জন্য আমরা হয়তো প্রথম সাজেশন জ্যোতিষশাস্ত্রের রত্নপাথর দিব, দ্বিতীয়ত তাকে কিছু ধরেন পরামর্শ দিব, 3 নাম্বার হচ্ছে তাদের কিছু মানার জন্য কিছু বলবো। তো এইরকম আমরা কি কি বলবো, তাকে কোন কোন দিক থেকে এই জাতককে আমরা উপকার করতে পারি, কোন কোন গ্রহ এখানে দুর্বল, এটা একটু গবেষণা করুন। বলুন, কে ব্যাখ্যা করবেন? এখানে চন্দ্র চন্দ্র ছাড়া তো কাউকে তেমন একটা সমস্যা মনে হইতেছে না, চন্দ্র যেহেতু রাহু যুক্ত হুম এই ক্ষেত্রে। বৃহস্পতি অষ্টমপতি হলো সে সক্ষেত্রে, হুম শুক্র দশমপতি সক্ষেত্রে, হুম বুধ এখানে দ্বিতীয় পতি এবং একাদশ পতি অষ্টমে, বুধ একটু ডিস্টার্ব আছে, আর মঙ্গল চতুর্থ পতি তৃতীয় শত্রু রাশিতে। তাহলে সিংহ লগ্নের ক্ষেত্রে বুধ আর শুক্র দুটি গ্রহ হচ্ছে পাপ গ্রহ। তাহলে শুক্র পাপ গ্রহ, সে তৃতীয় এবং দশমপতি, সে কিন্তু দশমে শক্তিশালী হয়ে অবস্থান করছে, তার উপর মঙ্গলের অষ্টম দৃষ্টি পড়েছে। তো মঙ্গল শুভকারক গ্রহ, নিশ্চয়ই শুক্রকে ক্ষতি সাধন করছে না, নাকি নীরজ বাবু? হ্যাঁ স্যার, কারণ মঙ্গল তো যদিও শুভকারক গ্রহ, কিন্তু সে তৃতীয়ত শত্রুর ক্ষেত্রে আছে, শুক্রের ক্ষেত্রে আছে। সেই ক্ষেত্রে তার পাওয়ারটা কিভাবে থাকবে স্যার ক্ষতি করার? না, থাকবে না। তাছাড়া সে তো বকরি, সে দুর্বল।
এখানে শুধু একাদশ আর দ্বিতীয় পতি বুধ বৃহস্পতির সাথে অষ্টমে আছে। হ্যাঁ আর শনি যেহেতু স্যার নিচস্থ আছে রবির সাথে, সেই ক্ষেত্রে সিংহ লগ্নের শনি তো আপনার এই অশুভ। হ্যাঁ, সেই ক্ষেত্রে সে নিচস্থ রবির সাথে আছে, তাহলে সে তো ডিস্টার্ব করবে না স্যার। হ্যাঁ, লগ্নপতির সঙ্গে লগ্নপতি তুঙ্গ গৃহে আছে, সেখানে শনি যুক্ত হয়ে বসে আছে, শনিটা নিঃস্ত হয়েছে এবং শনি মঙ্গলকে দৃষ্টি দিয়েছে, মঙ্গল ও শনিকে দৃষ্টি দিয়েছে বা রবিকেও দৃষ্টি দিয়েছে, একে অপরকে দৃষ্টি দিয়েছে। তাহলে এখানে এই জাতকের অশুভ গ্রহ কে? আগে অশুভ গ্রহকে বের করতে হবে যে এই জাতককে কে, কোন কোন গ্রহ তাকে, বিশেষ করে তাকে সফলতা দিচ্ছে কোন কোন গ্রহ, ব্যর্থতা দিচ্ছে কোন কোন গ্রহ, আর সমফল দিচ্ছে কোন কোন গ্রহ। এটা আমরা আগে বের করতে পারবো কিনা? বুধটা মানে সবচেয়ে তার ভালো। লগ্নপতি রবি নবমে, সে তো অবশ্যই শুভ ফল দিচ্ছে তুঙ্গস্থানে। কিন্তু শনিযুক্ত রবি কি শুভ ফল দিতে পারবে? তার শনি তো নিচস্থ স্যার এখানে। হ্যাঁ, শনি তো এবং নিচস্থ আছেই, পাপ বাস। শনি নিচস্থ আছে। স্যার এখানে শনি যেহেতু নিচস্থ, তারপরেও শনি পাপ গ্রহ, তা রবি এখানে 100% ফলাফল দিতে পারবে না। হ্যাঁ, আপনারটা সঠিক যে রবি এখানে লগ্নপতি ভাগ্যস্থানে তুঙ্গ গৃহে থাকা সত্ত্বেও শনি যুক্ত থাকার কারণে রবি ভালো ফল দিতে পারবে না। যেমন ধরুন চন্দ্র দ্বাদশে বসে আছে, রাহু যুক্ত হয়ে গ্রহণ যোগ তৈরি করেছে, এটি ব্যয়ের ঘরে চন্দ্র, দ্বাদশপতি দ্বাদশে, সেখানে রাহু যুক্ত, যদিও বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়েছে, তথাপিও কিন্তু এই চন্দ্র কোনো ক্রমে জীবযোগ তৈরি করেনি বা জীবন দান করেনি। তার স্নেহ মায়া মমত্ব বা শনির দৃষ্টি আছে চন্দ্রের উপরে, হ্যাঁ শনির দশম দৃষ্টি। হ্যাঁ, ওই শনির দশম দৃষ্টি কিভাবে না করলো? না না না, ভুল বলেছে। শনির তৃতীয় দৃষ্টি রয়েছে একাদশে, একটু মিউট করুন, কোথা থেকে শব্দ আসছে। শনির দেখেন তৃতীয় দৃষ্টি একাদশে, শনির সপ্তম দৃষ্টি হচ্ছে সপ্তম দৃষ্টি তৃতীয় ভাবে, আর শনির দশম দৃষ্টি কিন্তু শনি নিজ গৃহে। দেখেন হ্যাঁ হ্যাঁ, এই ষষ্ঠী, শনির কোনো দৃষ্টি পড়েনি। স্যার এখানে ফার্স্টে যেহেতু শনি বক্রী শনি দৃষ্টি দিয়েছে, কম্বাস্ট শনি, দুর্বল শনি, আর সেখানে কেতু বসে আছে, তাহলে তো এই কেতু ষষ্ঠে থাকার দরুন এই জাতকের আত্মহত্যার প্রবণতা বা বিষাক্ত কীটে, হিংস্র পশুতে দংশন করা, তারপরে উচ্চ স্থান থেকে পতন, এগুলোর সম্ভাবনা তো আছেই। ওটা তো ষষ্ঠস্থ কেতু, বিষাক্ত কীটের যে দংশন করবে এটি এই শনির দৃষ্টিতে, মানে পাপ শনি মানে চন্দ্রের দৃষ্টি আছে তো। গৃহে দৃষ্টি, নিজ গৃহে অবস্থানরত কেতু, এটার জন্য হবে তা কিন্তু নয়। বিষাক্ত পশু পাখি বা বিষাক্ত কীট পতঙ্গের দংশন তখনই করবে যখন কিন্তু কেতুর সঙ্গে অবশ্যই অবশ্যই চন্দ্রের, মানে ষষ্ঠ ভাবের সঙ্গে চন্দ্রের সম্পৃক্ততা থাকতে হবে। তা চন্দ্র এখানে চন্দ্র তো দৃষ্টি দিচ্ছে, সপ্তম দৃষ্টি। সপ্তম দৃষ্টি দিয়েছে, কিন্তু চন্দ্র যে দৃষ্টি দেবে তার আগে তো চন্দ্রের যে আলো সেটি তো রাহু গ্রাস করে রাহু রেখেছে। রাহু গ্রাস করেছে, তার গ্রাস করে আলো তো রেখেছে। প্রতিফলিত হচ্ছে না। তারপরেও যেটুকু থাকবে তাতে কি সম্ভাবনা আসবে না? ধরুন সামান্য আসলো, এভাবে তো চন্দ্র, এই চন্দ্র তো শুভ দৃষ্টি দিবে, এটা তো শুভ দৃষ্টি করতে পারবে না স্যার। তখন আমাদের হচ্ছে এখানে অরি গ্রহ, শুভ গ্রহ আর সমগ্রহ, এটিকে বের করতে হবে। নীরজ বাবু বলতেছিলেন প্রথম, আপনি বলেন। স্যার এখানে তো রবি তার উচ্চ স্থানে আছে এবং নবমে আছে, শুক্র তো সেখানে শুক্র পাপ গ্রহ হলেও একটা পজিটিভ রেজাল্ট এখানে দিবে। চন্দ্র গ্রহণ দোষে আক্রান্ত, যদিও বৃহস্পতির দৃষ্টি আছে, কিন্তু বৃহস্পতির উপর আবার রাহুর দৃষ্টি আছে, তো সেই ক্ষেত্রে বৃহস্পতি কতটুকু সাপোর্ট দিবে এটা প্রশ্ন সাপেক্ষ। দ্বিতীয় বৃহস্পতি এখানে দৃষ্টি আছে একটু আলাপ করি, একটু আপনাকে আটকে দিই।
তা হচ্ছে যে বৃহস্পতির যেমন পঞ্চম দৃষ্টি দিয়েছে, বৃহস্পতি এই লগ্নের পঞ্চম অষ্টমপতি, এই বৃহস্পতির উপরও কিন্তু দেখেন দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম রাহুর কিন্তু পঞ্চম দৃষ্টি পড়েছে। প্রথম দৃষ্টি আছে। বুধ বৃহস্পতির উপর কিন্তু রাহুরও পঞ্চম দৃষ্টি পড়েছে, আবার সেই রাহুর উপর বৃহস্পতিও পঞ্চম দৃষ্টি দিয়েছে। হ্যাঁ, এবার বলুন। সেটাই যে বৃহস্পতি যদিও দ্বাদশ গৃহে চন্দ্রের উপর দৃষ্টি দিচ্ছে, কিন্তু আবার রাহু উল্টা বৃহস্পতিকে ক্ষতিগ্রস্ত করছে। সেখানে বৃহস্পতি কতটুকু সাপোর্ট দিবে চন্দ্রকে, সেটা প্রশ্ন সাপেক্ষ, সেটা তো বলছিলাম স্যার। যদিও মঙ্গল চতুর্থপতি তৃতীয় আছে, শুক্র এবং শনির দৃষ্টি সম্পন্ন, দুর্বল শনি। মঙ্গল আবার রবিকে প্রভাবিত করছে তার সপ্তম দৃষ্টি দিয়ে, তার সক্ষেত্রে দৃষ্টি দিয়ে। এখানে রবিটা আমার হাই ভোল্টেজ মনে হচ্ছে স্যার। আচ্ছা, বৃহস্পতি অষ্টমে আছে, রাহুর দৃষ্টিযুক্ত, বৃহস্পতি সেখানে দুর্বল, বুধও সেখানে দুর্বল। তাহলে আমরা এখানে কিন্তু লিখবো, আপনার কথা মোতাবেক কিন্তু লিখবো যে শুভ গ্রহকে, অশুভ গ্রহকে আর সমগ্রহকে, এটা কিন্তু লিখবো। এই শুভ অশুভ সম, এইবার বলেন। আচ্ছা স্যার, হ্যাঁ বলেন। এখানে যে ছক দেখলাম, এই ছকে মানে জাতক মানে তার যে কর্মটা আছে সেটা একটু মানে অন্য ধরনের কর্ম না স্যার? ওদিকে আমরা যাব, অবশ্যই যাব। একজনের পরামর্শ নিচ্ছি, যখনই নিব ওনার বিচারটা নেওয়ার পরে আপনাদের কথা বলার সুযোগ দিব যে এখানে ধরেন সবাই তাতে একমত আছেন কিনা। ধরেন এখানে আমরা যারা আছি সবাই কিন্তু কম বেশি পেশাগত জীবনে প্রবেশ করেছি। তো পেশাগত জীবনে প্রবেশ করে আমরা যে যে বাধার সম্মুখীন হচ্ছি, সেই ভাগ্যফল প্রত্যাশী কিভাবে ফল পেতে পারে বা কিভাবে তাকে উপকার করানো যেতে পারে, তার কিছু দুর্লভ সূত্র নিয়েই কিন্তু আজকের ক্লাসের আয়োজন। বুধ অশুভ। নীরজ বাবু বলুন, প্রথমে কি লিখবো? প্রথমে আমি রবিকে শুভ বলতেছি স্যার। হ্যাঁ, রবি শুভ ঘরে লিখলাম। রবিকে শুভ বলতেছি। বুধ অশুভ, বৃহস্পতি নিরপেক্ষ। তাহলে সম লিখবো বৃহস্পতি। বুধ লিখবো কি? চন্দ্র বুধ কি লিখবো? বুধ অশুভ। বুধ ইয়ে স্যার, এই অশুভ। অশুভ লিখলাম, অশুভ ঘরে বুধ। আর শুক্রকে আমি এখানে পজিটিভ ধরতেছি এই কারণেই স্যার, সে স্বক্ষেত্রে আছে, যদিও লগ্ন সাপেক্ষে অশুভ, কিন্তু তার স্বক্ষেত্রে হওয়ার কারণে সেইখানে একটা পজিটিভ রেজাল্ট দিবে। এক্ষেত্রে শুক্রকে আমি নিরপেক্ষ বলতেছি স্যার। তাহলে শুক্রকে আমরা শুভ লিখবো না সম লিখবো? নিরপেক্ষ সম লিখবো। আচ্ছা, লিখলাম সম, শুক্র। তারপরে শনিকে কি লিখবো? শনির লগ্ন সাপেক্ষে যেহেতু অশুভ কম্বাস্ট অবস্থায় আছে, তাহলে সেও তো নিরপেক্ষ রেজাল্ট দিবে। আচ্ছা, শনিকে সম লিখলাম, সমর ঘরে। তারপরে হচ্ছে আপনার চন্দ্রকে কোথায় লিখবো? চন্দ্র অশুভ স্যার। অশুভ। এইবার হচ্ছে মঙ্গলকে কি লিখবো? মঙ্গলকে স্যার অশুভ লেখেন স্যার। মঙ্গল এখানে চতুর্থ পতি এবং নবম পতি তৃতীয় আছে। আচ্ছা, লিখলাম অশুভ। এবার রাহু কেতুকে কোথায় লিখবো? দ্বাদশস্থ রাহু তো চন্দ্রের ঘরে আছে। চন্দ্রবত ফলাফল যদি দেয়, রাহু কি সব ক্ষেত্রে পজিটিভ? রাহু কেতুর আমি এখন মন্তব্য করতেছি না স্যার, এটা আমি শুনি। আচ্ছা, এইবার হচ্ছে বলুন ওই দেবদাস কার্জি, রাহু কেতুকে কোথায় লিখবো? ওই দেবদাস বাবু আছেন? আচ্ছা স্যার। হ্যাঁ বলেন, রাহু কেতুকে কোথায় লিখবো আপনার মতে? স্যার দ্বাদশ তো রাহু তো অবশ্যই খারাপ হবে স্যার, এটা তো খারাপ ফল দিবেই। হ্যাঁ, আর কেতু? অশুভই বলেন।
তাহলে অশুভ। রাহু কেতু দুজনকেই অশুভ নেব হ্যাঁ, আপনার মতে। এইবার এই মতের সাথে একমত কে কে আছেন আর কে কে নেই? টিটু বাবু একটু মন্তব্য করেন। স্যার আমি একটু তো পরে জয়েন করতে আগে পারিনি স্যার, আমি আগের ওই যোগিনী চক্র দেখতে পারিনি, আমি কিছু বুঝতে পারছি না, তাই আর কিছু বলবো না, ও আচ্ছা, পরে ভিডিওটা দেখতে চাই। ঠিক আছে। আমরা বলতে চাচ্ছিলাম, দেখুন সবাই বুঝছেন কিনা আবারও একটু বলে রাখি। বিষয়টা হচ্ছে জ্যোতিষ শাস্ত্রের কিছু দুর্লভ শিক্ষা বা প্রতিকার রহস্য আমরা যাব। তো সেই প্রতিকার রহস্য হচ্ছে এই প্ল্যানেটটিতে আমরা আগে দেখব যে কোন গ্রহ শুভ, কোন গ্রহ অশুভ, কোন গ্রহ সম। সেটি দেখার পরে আমরা শুভ গ্রহের প্রতিকার দিব নাকি অশুভ গ্রহের প্রতিকার দিব না সম গ্রহের প্রতিকার দিব, কোন দিকে, তাছাড়া তাকে কি কি সাজেশন দিয়ে সেই জাতককে উপকার করানো যায়, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তো আচ্ছা স্যার, এবার হচ্ছে এবার বুঝতে পারছি স্যার, হ্যাঁ এবার বুঝতে পারছি। হ্যাঁ, এবার তাহলে কি আপনি কি মন্তব্য বলবো করুন। স্যার বলেন, কি 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 বলবো স্যার? মানে ধরুন এখানে নীরজ বাবু বলেছেন রবি হচ্ছে শুভ, অশুভর ঘরে বুধ, চন্দ্র, মঙ্গল, রাহু, কেতু, সম ঘরে বৃহস্পতি, শুক্র এবং শনি। এর সঙ্গে আপনি একমত কিনা, বা একমত কে কে না, সবাই গবেষণা করে ফেলুন যে আমি আমি স্যার যেমন আমি এখানে এখানে আমি এখানে আমার ব্যক্তিগত মতামত গুলি বলছি। হ্যাঁ, প্রথম ব্যক্তিগত থেকে মতামতই বলছি। তো হবে, এখানে সব ব্যক্তিগত মতামতই হবে। হ্যাঁ স্যার, যেমন এখানে এই যে বুধ অশুভ লেখা হয়েছে, আমি বলবো বুধ বৃহস্পতির সাথে আছে, বুধ বৃহস্পতির কারণে বুধ এখানে শুভ বলতে, আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ। আর রাহু ক্ষেত্র এখানে তো অশুভ ফল দিবে, নটাও কোনো বলার অপেক্ষা রাখে না। চন্দ্র আরো বেশি অশুভ দেবে, তার মধ্যে একদম চন্দ্র চন্দ্র আরো অশুভ হবে, তার মনে ডিটা বাইনটি ঠিক রাখতে পারবে না, মনে চঞ্চলতা পারবে। মঙ্গল এখানে শুভ ফল দেবে, তৃতীয় মঙ্গল নিজস্ব হইলেও শুভ ফল দেবে। হ্যাঁ, না, নিজস্ব মঙ্গল হোক, নিজস্ব তার না, মধ্যে মঙ্গল নিজস্ব নয়, ফল বাবু। কিছু থাকবেই, শুনে দেবে মঙ্গল বক্রী, মঙ্গল নিঃস্ব নয়, মঙ্গল বক্রী, শনি রবি দৃষ্ট। আচ্ছা, বক্রী স্যার শনিদেবের দৃষ্টিতে একটু ফল ভালো দিতে পারবে না, চেষ্টা করবে কিন্তু ভালো ফল দিতে পারবে না। আর রবি তুঙ্গস্থ নবমে আছে, লগ্ন সাপেক্ষে রবি ভালো। ভাগ্যের মধ্যে যতই সে বাধা বিঘ্ন শনি বাধা বিঘ্ন দেখ, তবুও সে পরিশ্রমের মাধ্যমে বেশি পরিশ্রম করতে হবে, তার সার্থকতা জীবনে কিছু আসবে। আর শুক্রকে পাপ গ্রহ বলা হয়েছে, পাপ গ্রহ বলা হয়েছে দশমে শুক্র, তারপরও নিজস্ব করে যেহেতু আছে স্যার, এটা একটু আমি কনফিউশন, শস্য এটা তো পাপ একটু করো। কনফিউশন। এটার কথা তারপর হচ্ছে নিজে ঘরে শস্য যেহেতু পাপ আছে করো। শুক্র, ওটার উত্তর আমি দিয়ে দিচ্ছি, পাপ করলেও নিজের শস্য ঘরে পাপ আছে করো। কিছু শুভ ফল তো শুভ গ্রহ কিছু তো ভালো ফল দেবে। সবচেয়ে খারাপ ফল দেবে স্যার এখানে রাহু আর কেতু, চন্দ্র খারাপ ফল দেবে, আচ্ছা, আর মঙ্গল ফল দিতে পারবে না শনিদেবের জন্য। রবি মানে তার জীবনে ভাগ্যে যেহেতু শনি আছে, মানে সে পরিশ্রম করে ফল দিতে হবে, পরিশ্রম করতে হবে। এই শনি খুব বাধা দিয়ে বেশি খুব কিছু করতে পারবে না, সম্মান হানি করতে পারবে, 10 প্রতিষ্ঠা কিছু বাধা দিতে পারবে, কিন্তু সুন্দর। তার প্রতিষ্ঠা করবে। এবার আর কে মন্তব্য করবেন? সুরভি বিশ্বাস দেব, আপনার মন্তব্য একটু শুনি। আপনার একজন ক্লায়েন্ট খুব উপকৃত হয়েছে আপনার পরামর্শ পেয়ে, আমার কাছে আসছে, বলেন। আপনি একমত কিনা আপনার ব্যক্তিগত মতামত জানাবেন, যদি একমত না থাকেন তাহলে আপনার এখানে আর কি পার্থক্য রয়েছে। ওনারা যেটা বলছে সেটাই একমত স্যার। হ্যাঁ, একমত স্যার। একমত। জি স্যার।
মানে এই নীরজ বাবু যেটা বলেছেন, টিটু বাবু শুধু তার মধ্যে একটু পার্থক্য করেছেন যে মঙ্গলটা পুরো অশুভ নয়, মঙ্গলটা মধ্যম ফলদায়ী হবে। এখানে মঙ্গলকে আমরা সম জায়গায় নিতে পারি, তার জন্য মঙ্গল গোল করে রেখেছি। জি স্যার। এটার সঙ্গে মঙ্গলকে গোল করে রাখা মানে সম পর্যায়ে নেওয়াই একমত, না মঙ্গলকে অশুভ জায়গায় রাখার জন্য একমত? না স্যার, মঙ্গলকে অশুভ জায়গায় পুরোপুরি দেওয়াটা ঠিক হবে না স্যার। আচ্ছা, সম পর্যায়ে নেওয়ার জন্য একমত। জি, আর কেউ জি, কোনো স্যার। মন্তব্য করবেন? স্যার আমি একটু বলবো। হ্যাঁ বলেন। আমি মঙ্গলটা পুরোপুরি অশুভ বলবো না, এবং একই সাথে বৃহস্পতিকেও অশুভ বলবো না, কারণ বৃহস্পতি আগে পঞ্চমপতি, তারপরে অষ্টমপতি। বৃহস্পতিকে অশুভ তো বলেনি, নীরজ বাবু তো সম বলেছেন। আমি ওখানে বৃহস্পতিকে শুভ নেব। ও, শুভ নেবেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। বৃহস্পতিকে আপনি শুভ নেবেন, এই ঠিক আছে। আর আর কোনো মতামত? না, আমি এটুকু বলবো। এদিকে স্যার আমার মনে হচ্ছে যে স্যার শুক্র এবং শনি রবি দুটোই স্যার শুভ কারক হতে পারে। শুক্র এবং শনি রবি। দেখুন বাবুল বাবু, আপনার সঙ্গে একমতে যেতে পারলাম না, কারণ সিংহ লগ্নের ঘোর পাপ গ্রহ হচ্ছে শনি। মানে এর বলার কোনো অবকাশ নেই। মানে যদিও শনির কথা সিংহ লগ্নের কিছুই বলা হয়নি, তো সিংহ লগ্নের ক্ষেত্রে একমাত্র বিরুদ্ধকারক গ্রহ শনি। যদি মকর লগ্নের ক্ষেত্রে বলা হয় শনি রাহুকে পাপ, তো সিংহ লগ্নের ক্ষেত্রেও কিন্তু রাহু শনিকে অবশ্যই অবশ্যই পাপ বা মারক বলতে হবে। তো সেই শনি ভাগ্য স্থানে এমনকি রবি প্রভাবে স্যার এদিকে ভালো ফল দিতে পারে। রবি যুক্ত থাকার কারণে, রবি যুক্ত থাকার কারণে ভালো ফল দিতে পারে। জি স্যার। হ্যাঁ, কি করে পারে? রবি আর শনি একে অপরের শত্রু না? রবি তার তুঙ্গ গৃহে বসে আছে, সে কি শনিকে সমীহ করে কথা বলবে? শনি তো এমনি মাথা নিচু করে সেখানে বসে আছে। মঙ্গলের কোলে গিয়ে শনি নিচস্থ হয়, সেই মঙ্গল দৃষ্টি দিয়েছে, তার মানে শনি দুর্বল। অবশ্যই শনি এখানে দুর্বল, কিন্তু পাপ গ্রহ দুর্বল হয়েছে তাই বলে সে কিন্তু তার ওই পাপ নীতির থেকে বেরিয়ে আসেনি। একটা নেশাখোর মানুষ, একটি সন্ত্রাসী মানুষ, একটি নৈসর্গিক পাপ গ্রহ, আবার লগ্ন সাপেক্ষে পাপ গ্রহ, সে ধরুন একটু নিচস্থ হয়েছে, আজ একটু চাপ খেয়েছে, তার মানে এই নয় সে চাপ খেয়েছে মানে তার নীতি আদর্শ থেকে বেরিয়ে আসছে। সে চরিত্র পাল্টাবে না স্যার, শনি তার চরিত্র পাল্টাবে না দুর্বল হলেও, কথাটা এরকম হবে স্যার। হ্যাঁ, শনির যে নিজস্ব চরিত্র এটা পাল্টাবে না, একটু দুর্বল থাকবে, একটু নমনীয় হলেও হতে পারে। হ্যাঁ, যে তার চরিত্র বদলানোর কোনো সুযোগই নেই, কিন্তু সে তার চরিত্রের প্রতিফলন পরিপূর্ণরূপে ঘটাতে পারছে না এখানে, এটা বলা যায়। কারণ শনি সে কম্বাস্ট হয়ে বসে আছে রবি যুক্ত থাকার কারণে, আর এখানে মঙ্গল দৃষ্ট থাকার কারণেও কিন্তু শনি একটু ট্যাপ খেয়ে কম্বাস্ট হয়েছে। কিন্তু স্যার শনি তো নবমে ভালো ফল দেয়, সে তো মানে চার সাপেক্ষে সে তো নবমে বসে আছে, তাহলে সে কি নবমে বসে রেজাল্ট দিবে? সব লগ্নের ক্ষেত্রে নয়। শনি তুলা লগ্নের ক্ষেত্রে রাজ্যকারক গ্রহ, বৃষ লগ্নের ক্ষেত্রে রাজ্যকারক গ্রহ, তখন না নবমে শুভ ফল দেয়। সিংহ লগ্নের ক্ষেত্রে শনি নবমে শুভ ফল দিতে পারবে না। আর তাছাড়া সেই শনি তার দ্বিতীয় দৃষ্টি আয় ভাবে দিয়েছে, আয়পতি বুধ কিনা অষ্টমে বৃহস্পতি যুক্ত হয়ে অবস্থান করছে, প্ল্যানেটটি কিন্তু অনেক কঠিন। তাছাড়া এই শনির যে সপ্তম দৃষ্টি তৃতীয় ভাবে পড়েছে, তৃতীয় ভাবে চতুর্থ ভাগ্যপতি মঙ্গল গিয়ে বক্রস্থ হয়ে অবস্থান করছে, এটি বিষয় নয়। তৃতীয় দশমপতি শুক্র কিন্তু এখানে পাপ গ্রহ, মঙ্গলকে নিয়ে এখানে টানার এমন কোনো কারণ নেই। মঙ্গল তাকে কখনো অঢেল ধন সম্পদ সম্পত্তি দিতে পারবে না, আবার সে নিতেও পারবে না। মঙ্গল ওখানে বড় জোর তাকে খুব বেশি ধৈর্য সাহস মনোবলও দিতে পারবে না, আবার তাকে ভেঙ্গেও ফেলতে পারবে না। অর্থাৎ মঙ্গলকে সম রাখা, বিশেষ করে যে সব থেকে এই প্ল্যানেটে মঙ্গলকে সম রাখাই উচিত হবে। অর্থাৎ যেটা টিটুবাবু বলেছেন আমি এইটার সঙ্গে একমত, অর্থাৎ মঙ্গলকে সম জায়গায় নিয়ে গেলাম। আর বৃহস্পতি সম জায়গার থেকে শুভ জায়গায় নেওয়া যায় কিনা, কারণ হচ্ছে শুভ জায়গায় নেওয়া যায় না। যিনি বলেছেন যে বৃহস্পতিকে শুভ নেওয়া যায়, দেখুন বৃহস্পতি পঞ্চমপতি হিসাবে সে শুভ হতে পারে,
কিন্তু অষ্টম পতিত্ব দোষ রয়েছে এবং অষ্টমে নিজ গৃহে উনি অবস্থান করছেন, সেই জায়গায় রাহুর দৃষ্টি পড়েছে। তো এই রাহুর দৃষ্টি পড়ার কারণে এবং বুধযুক্ত বৃহস্পতি, তা এই যে বুধযুক্ত বৃহস্পতি ওখানে অবস্থান করছে অষ্টমে রাহুদৃষ্ট হয়ে, এটি বৃহস্পতিকে শুভ বলা যাবে না। বৃহস্পতিকে সম জায়গায় রাখলে আমি বলবো যে হ্যাঁ, উনি সম জায়গায় মেনে নেওয়া যায়। এই লগ্নের সব থেকে বড় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে কিন্তু বুধ আর রাহু চন্দ্র, এই তিনটি গ্রহ হচ্ছে এইখানে সব থেকে বেশি খারাপ অবস্থানে আছে। বুঝতে পেরেছেন? তাহলে বুধ, রাহু এবং চন্দ্র এই তিনটি গ্রহকে যদি বলি যে সব থেকে খারাপ অবস্থানে আছে, তাহলে এই বুধ, রাহু আর চন্দ্রের জন্য আমরা কি করতে পারি? একটি জিনিস মাথায় রাখতে হবে যে আমরা কিন্তু ক্লাসে করেছিলাম যে বলেছিলাম রাহুর প্রতিকারের সঙ্গে চন্দ্রের প্রতিকার চলবে না। মানে রাহুর গোমেদ পড়লে সেই ব্যক্তি রবির চুনি, বুধের পান্না, মঙ্গলের রক্তপ্রবাল, তারপরে হচ্ছে কেতুর ক্যাটসাই, আর কি রাহুর সঙ্গে রবি, রাহুর সঙ্গে চন্দ্র, রাহুর সঙ্গে বুধ, রাহুর সঙ্গে কেতু, আরেকটা কি রাহুর সঙ্গে মঙ্গল, এই বুধের পাল্লাও করা যাবে না স্যার, রাহুর সঙ্গে পরিধান করা যাবে না। তাহলে এই জাতককে রাহুর গোমেদ, চন্দ্রের মুক্তা, বুধের পান্না কোন ক্রমে একসঙ্গে দেওয়া যাবে না, কারণ রাহুর সঙ্গে এই দুটি গ্রহের প্রতিকার কোন ক্রমেই সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের কোন শিক্ষার্থী দিবে না। তো যদি না দিয়ে থাকে তাহলে ইনাকে এই অশুভ রাহু, দ্বাদশস্থ রাহু বা ব্যয়স্থ রাহু, তাকে কি আমরা কোন রকম পাওয়ার দিয়ে বা কোন রকম তার রত্ন দিয়ে তার শক্তি বাড়বে না শক্তি কমবে, এখানে কোন রকম কি তাকে কিছু করতে পারবো কিনা, আমাদের করার কোনো সুযোগ আছে কিনা? উপরন্তু যে কথাটি দিয়ে আমরা ক্লাস শুরু করেছিলাম যে রাহু নৈঋত কোণকে শাসন করে, তো নৈঋত কোণকে যদি শাসন করে থাকে তাহলে এই যে এই জাতকের বিশেষ করে নৈঋত কোণে তার কেমন কি থাকতে পারে এটিও কিন্তু বুঝতে হবে। বুধ আমরা বলেছি যে বুধ উত্তর দিককে শাসন করে, তাহলে উত্তর বুধ যেহেতু অশুভ, তাহলে উত্তর দিকটা কেমন হতে পারে তার। আর একটা জিনিস চন্দ্র, চন্দ্র বায়ুকোণকে শাসন করে, তাহলে বায়ুকোণ তার কেমন রাখা উচিত, মানে এই তিনটি কোণকে তার কি করা উচিত? তার কি পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলা উচিত, না ওই কোণগুলোতে মানে ধুয়ে মুছে ফেলা উচিত? বা অনেক শাস্ত্রকাররা বলেন লবণ দিয়ে ঘর মুছে ফেলুন, বা ধরুন ফিটকিরি দিয়ে মুছুন, বা কেউ হয়তো বলেন আগরবাতি জেলে দিন, কেউ বলেন হয়তো ওই ঘরে মোমবাতি জেলে রাখুন, কেউ বলবেন হয়তো সবুজ লাইট জেলে রাখুন, কেউ বলবেন হলুদ লাইট জেলে রাখুন। এরকম অনেক কিছু কিন্তু শাস্ত্রকাররা বলে থাকেন বা অনেক জ্যোতিষবিদরা বলে থাকেন। তো এই ক্ষেত্রে আমরা কি করব? কালার ব্যবহার করা উচিত। হ্যাঁ, কালার ব্যবহার করুন বা এই রঙে রঞ্জিত করুন। তো এক্ষেত্রে আমরা কি বলবো? আমরা কি অশুভ গ্রহের দিকে যাব, নাকি সম গ্রহের দিকে যাব, নাকি শুভ গ্রহের দিকে যাব? এই প্ল্যানেটটিকে 3 ভাগ করার পরে আমাদের কোন দিকে যাওয়া উচিত, এটি হচ্ছে আপনাদের কাছে আমার প্রশ্ন। কে এই উত্তর দিতে পারবে? স্যার আমি একটু বলছি, আপনি এরকম একটা পজিশনে মানে রাহু কর্কটে, কেতু মকরে আর শনি মেষে এরকম জায়গায় আপনি ব্ল্যাক ক্যাটসাইয়ের একটা দিয়েছিলেন। সেটা দিয়েছিলাম, তার প্ল্যানেট হয়তো অন্যান্য দিকও থাকতে পারে, ওটা তুলে লাভ নেই। কিন্তু কথা হচ্ছে আমরা এখন সামনে এটি আছে দিয়েছিলাম, ধরেন সেটি তো আর মেমোরিতে রাখা নেই, আমাদের সামনে এই আসছে, এই জাতক আসছে। যেমন আমার একটি স্বপ্ন রয়েছে, সেই স্বপ্নটি কি? যেমন স্বপ্ন রয়েছে কিছু কিছু ক্রিটিক্যাল প্ল্যানেট বা ব্যতিক্রমী প্ল্যানেট পেলে আপনাদের গ্রুপে রিসার্চ করতে দেওয়া, এগুলো আমি জমিয়ে জমিয়ে রেখেছি। এই যে আপনারা ধরেন ডিপ্লোমা কোর্স করে অনেকেই পেশাগত জীবনে আসছে, আমি ওটি দিব। আমাদের ওই গ্রুপ তো শুধু আমরাই ছাড়া আর কেউ মনে হয় দেখতে পাই না। পাই? ফেসবুক গ্রুপ কি আর কেউ দেখতে পাই যারা যুক্ত আছে তারা ছাড়া? তাহলে ওই জায়গাটিতে যদি প্ল্যানেটটি দেওয়া হয়, তাহলে ওখানে যদি আপনারা মতামত কমেন্ট করেন,
তাহলে শুধুমাত্র আপনারা এই শিক্ষার্থীরা আর আমি ছাড়া আর কেউ নিশ্চয়ই দেখতে পাবে না, ঠিক তো? একমাত্র কেউ যদি স্ক্রিনশট দিয়ে বাইরে না নেয়, তাছাড়া তো আর দেখার সুযোগ নেই, আর স্ক্রিনশটও হয় না ওখানে। ফেসবুক গ্রুপটাই তো খুঁজে পাবে না, খুঁজে না পেলে তাই স্ক্রিনশট কিভাবে দেবে? আর আমাদের কোনো শিক্ষার্থী যদি স্ক্রিনশট দিয়ে না বের করে, তাহলে বের হওয়ার কোনো সুযোগই নেই। তো এই জিনিসগুলো আমি দিতে চেয়েছি এবং দিব, এখন পর্যায়ক্রমে দিব, কারণ আমাদের ক্লাস 60টা ক্লাস দেওয়ার কথা, 53তম ক্লাসে আমরা চলে আসছি। তো এই যে আমরা ধাপে ধাপে সেদিকে কিন্তু যাব, তো সেগুলোকে গবেষণা করে যেমন বের করতে হবে। আজকের প্ল্যানেটটা কিন্তু খুবই তীব্র, আমি মনে করব যে এটি ঠিক গবেষণা করার মতো একটি প্ল্যানেট। তো এই প্ল্যানেটটিতে আমরা অশুভ গ্রহের প্রতিকার দিব, নাকি শুভ গ্রহের প্রতিকার দিব, না সমগ্রহের প্রতিকার দিব, এটি হচ্ছে প্রশ্ন। বলেন স্যার, তার শুভ দিকটা আগে খুঁজে বের করে তারপরে ওই ভালো দিকটাই তার সাপোর্ট রাখতে হবে ভালো। হ্যাঁ, আপনার আমি যেটা প্রথমে নীরজ বাবু বলেছিলেন, নীরজ বাবুর মতামত প্রথম জানান। আর আমার কাছে যেটা মনে হচ্ছে, সেখানে রাহুকে ড্যামেজ করতে হবে আর বৃহস্পতিকে বুস্ট আপ করতে হবে। রাহুকে ড্যামেজ করে দিলে আর বৃহস্পতিকে বুস্ট আপ করলে, বৃহস্পতি যদিও বৃহস্পতিকে বুস্ট আপ করবেন কিভাবে আর রাহুকে আপনি কিভাবে দমন করবেন বা ডমিনেট করবেন, সেটি আপনার এখানে ব্যাখ্যা করতে হবে। রাহুকে তো স্যার প্রতি বুস্ট আপ করলে কি স্যার রাহু দমন হবে স্যার? সেটা হবে কিনা আপনি একটু ব্যাখ্যা করেন। যেহেতু দৃষ্টি আছে, কারণ যদিও বৃহস্পতি অষ্টমপতি, পঞ্চমপতির একটা ফলাফল সে দিবেই। আর সেখান থেকে বৃহস্পতিতে আমি বুস্ট আপ করলে রাহুর উপর তার দৃষ্টি পড়তেছে, সেখানে একই সাথে চক্র বল পাচ্ছে এবং রাহু ড্যামেজ হচ্ছে, এই একটা দেখতে পাচ্ছি স্যার। তাহলে বৃহস্পতি কিন্তু এই জায়গাটিতে আপনারা বৃহস্পতি সমগ্রহের জায়গায় নিয়েছেন, তো বৃহস্পতি সম জায়গা থেকে তাকে যদি শক্তিশালী করা হয়, তাহলে এই বৃহস্পতি অশুভ গ্রহকে দমন করবে, এটি হচ্ছে আপনার কথা। হ্যাঁ স্যার, তাকে বুস্ট আপ করলে সে রাহুকে ড্যামেজ করবে আর চন্দ্রকে বলাবল দিবে, সেটা বলছি স্যার। হ্যাঁ স্যার, আমি স্যার একমত। হ্যাঁ, এই জায়গায় আর কে কি মত দিবেন, বা নীরজ বাবুর আর কোনো মতামত আছে কিনা? আর কাউকে আমার পাওয়ার দেওয়ার প্রয়োজন আছে বলে স্যার আমি মনে করি না। সুন্দর। টিটু বাবুর আর কোনো মতামত আছে এর বাইরে? স্যার, প্রশ্নটা কি এই মানে কি প্রতিকার বিষয়টা নিয়ে আমি ঠিক বুঝতে পারছি না। আচ্ছা, মানে এই জাতককে প্রশ্ন হচ্ছে, জাতকের শুভ গ্রহ এখানে রবিকে লিখলাম আমরা, আর মঙ্গলকে সম জায়গায় লিখলাম, বৃহস্পতি শুক্র শনিকে সম জায়গায় লিখলাম, অশুভ লিখলাম বুধ চন্দ্র রাহু এবং কেতু। তাহলে ইনার কি অশুভ গ্রহের প্রতিকার করব, না শুভ গ্রহের, না সমগ্রহের, এটা হচ্ছে বিষয়। আচ্ছা স্যার, তো বৃহস্পতি প্রতিকার লাগবে স্যার? বৃহস্পতি প্রতিকার তো অবশ্যই লাগবে, কেতু প্রতিকারও লাগবে। আচ্ছা আচ্ছা, অর্থাৎ নীরজ বাবুর মতামতের সঙ্গে বৃহস্পতিটা আপনি একমত, আপনি তার সঙ্গে যুক্ত করলেন কেতুকে। আর কেউ কিছু করবেন? আরেকটা স্যার যোগ করতে, আরেকটা যোগ করতে পারি? এক একজন করে বলেন। যদি কোনোভাবে সাপোর্ট আরেকটা স্যার দেওয়াটা পসিবল কি, মানে ভালো হবে কি? চন্দ্রের জন্য যদি মুক্ত, হ্যাঁ, চন্দ্রের জন্য আপনার মতামত, রাহুর প্রভাব থেকে হ্যাঁ বের হয়ে আসার জন্য। হ্যাঁ, সুন্দর। টিটু বাবু কি বলতেছিলেন? আমি স্যার এখানে এই বৃহস্পতি প্রতিকার আর কেতু প্রতিকার লগে ওই শনি রবি মঙ্গল মিলে একটা। ধন্যবাদ টিটুদা, এটা বলবার জন্য আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা ছিলাম। এখন আমি বলার আগে আপনি বলে দিচ্ছেন। এখানে একটা রক্তমুখী নীলা ব্যবহার করা যায়, আর দ্বিতীয়ত হলো আপনার একটা বৃহস্পতির পুকরাস। আচ্ছা, তাইলে কেতুর সাথে একটু কাজই জিগুয়ে। হ্যাঁ, মতামত পেলাম। আর কেউ কোনো মতামত দেবেন? আমার কথা হচ্ছে স্যার, অশুভ শুভ ক্ষেত্রে ঘরের বাস্তু যে দ্রব্যটা গ্রহগুলো প্রয়োজন ওই দ্রব্য দিয়ে
কিছুটা শুভ করা যাবে না? যেতে পারে, আপনার মতামত দেন। আপনার যদি মনে হয় যে এখানে বাস্তুগত প্রতিকার দিয়ে তার অশুভত্ব কাটানো যাবে, তাহলে সেটি দেন, বলেন। বিষয়টা তো উন্মুক্ত করে দেওয়া হয়েছে যে আজকে আমরা বিশেষ করে মূল ক্লাসগুলো আমরা 52 ক্লাস অতিক্রম করে 53 নাম্বার ক্লাসে গেছি। তো আমরা মূল ক্লাস অতিক্রম করে ফেলেছি, অনেকেই আমরা পেশাগতভাবে জ্যোতিষশাস্ত্রকে গ্রহণ করেছি। তো এই সময় এসে এমন এমন ক্লায়েন্ট আসছে তাদের প্রতিকারটা সঠিক রূপে করতে পারছি না। তো তাদের কোন কোন দিক করা উচিত, কি কোন দিকে দেখা উচিত, সেটি নিয়ে মানে প্রতিকারের একটা স্পেশাল ক্লাস। স্যার এখানে আরেকটা জিনিস, মঙ্গলের প্রতিকার তো দিলে ভালো লাগবে। মঙ্গলের প্রতিকার তো নিচস্থ মঙ্গল, বকরি। মঙ্গলের প্রতিকার তো থাকবে এটার সাথে, যেহেতু শনি রবি আর সাথে মঙ্গল আছে, তো রক্তমুখী মিলাবলি তো মঙ্গলের সাথে হয়ে যায়, অত সম্ভব হওয়ার দিকে না। শনি না দিলেও শুধু রক্ত আরো তো মনে হবে রবি আছে, আর 3টা মিলে দিতে বলে ভালো। 3টা মিলে দেওয়া তোমারই মনে করি আগে। আচ্ছা আচ্ছা, রক্তমুখী নীলা নেওয়ার এবিলিটি তার নেই, বৃহস্পতির পোকরাজ নেওয়ার এবিলিটি নেই, কেতুর ক্যাটসাই নেওয়ারও তার সামর্থ্যের মধ্যে পড়ে না। তখন আমরা কি করব? তখন স্যার আমরা মন্ত্র দেব, মন্ত্র এই যে গ্রহগুলি মন্ত্র, আর মন্ত্র যদি পাঠ করতে কেউ না পারে মানে তখন তার গাছের মূল দেব স্যার। আচ্ছা আচ্ছা, আর পূর্ব দিকে হ্যাঁ বলেন, মানে পূর্ব দিকের দেবতা নাকি এলাচি পছন্দ করে, এই ধরনের সবুজ রং, তারপর পরিষ্কার পরিচ্ছন্ন, তখন রবিটা শক্তিশালী হবে। আর বৃহস্পতির দিকে প্রার্থনা ঘর, প্রে করা, আর ওইদিকে নীল রং। সব ক্ষেত্রে পরিষ্কার রাখলে হবে না। নীল রং কেন? ওইদিকে এটা আমি বুঝি নাই, কিন্তু আমি কয়েক জায়গায় আমি পাইছি নীল রং, ওইখানে নাকি অনেকে বলছে হলুদ হবে, কিন্তু এটা আমি অত বুঝি নাই। ও আচ্ছা আচ্ছা, দেখুন আমি তাহলে অনেকে বলতেছে লাল হবে না, এটা শিওর, লাল গেলে এখানে অসুস্থ অশুভ হবে, কিন্তু নীল পারফেক্ট। অথবা ওইখানে অনেকে বলছে মস্তক, সেখানে জল থাকলে নাকি ভালো। সুন্দর, আপনার মতামত শুনলাম। দেখুন এবার আমি বলার অনুমতি চাচ্ছি, আমি বলতে পারি কিনা? হ্যাঁ স্যার বলেন। জি স্যার বলুন। দেখুন এই লগ্নের আমি বারবার বলছি যে মানে শনি নিশ্চিত পাপ গ্রহ, এবং শনি নিচস্থ থাকলেও সে তার চরিত্র বদলায়নি, সে সেখান থেকে ফিরে আসেনি। সে কিন্তু ষষ্ঠ এবং সপ্তম পতি, তো ষষ্ঠ ব্যাধিপতি আর সপ্তম জায়াপতি, সে গিয়ে ভাগ্যস্থানে বসে আছে। তাহলে শরীর যদি না চলে, জীবন সঙ্গীকে যদি না চালিয়ে নেওয়া যায়, এই দুই জায়গায় যদি ভাগ্য পিছনে টানে, তাহলে কোনো ক্রমে সেই ব্যক্তি সামনে আগাবে, এই স্বপ্ন দেখা বৃথা হবে। এই লগ্নের লগ্নপতি ভাগ্যভাবে রয়েছে, ভাগ্যকে যে উতলে দেবে সেটি উতলে দিতে পারছে না, তার সন্তান এসে বাধার সৃষ্টি করছে। উপরন্ত মঙ্গলের কোলে শনি শান্ত হয়, সেই মঙ্গল তার তির্যক দৃষ্টি দিয়েছে এবং মঙ্গলের উপর শনিও রবিও দৃষ্টি দিয়েছে। অর্থাৎ মঙ্গল বক্রী থাকা সত্ত্বেও মঙ্গল কিন্তু এখানে পাওয়ার পেয়ে গেছে অলরেডি, মানে রবি দৃষ্ট আর শনির ঘরে মঙ্গল নিঃস্থ হয়। এমনকি শনির ঘরে মঙ্গলের ঘরে শনি নিঃস্থ হয়, আবার শনির ঘরে গিয়ে মঙ্গল তুঙ্গস্থ হয়। তার মানে শনি মঙ্গলের কাছে মাথা নুয়ে আছে। তো নুয়ে থাকলে এখানে মঙ্গল কিন্তু সে অলরেডি এই রবি শনি মঙ্গল এদেরকে টানার এখানে কোনো প্রয়োজন নেই। এদেরকে টানলে তার জীবনের ভাগ্যের প্রদীপ জ্বলবে না, ভাগ্যের প্রদীপ নিভবে। এইবার যদি অশুভ গ্রহকে টানি, তাহলে চন্দ্র নিজ গৃহে বসে আছে, গ্রহণ যোগ তৈরি করে 108টা মুক্তা দিয়ে মালা গেঁথে দিলেও এই চন্দ্র আর জাগ্রত হবে না। যদিও স্বগৃহে আছে, আমরা বলতে পারি সে মমত্ববান মানুষ, স্নেহপ্রবণ মানুষ, বা ধরুন সে তার জীবন ঘন ঘন পরিবর্তন হবে, বা ধরুন
যদি বলি কি পরিবর্তন হবে, ধরেন পরিবর্তন হবে দাম্পত্য জীবন ভেঙে যাবে আর একটা বিয়ে করবে, বা ধরুন সে হয়তো অ্যাক্সিডেন্ট করবে, করে তারপরে সে মানে হয়ে যাবে, পঙ্গুমঙ্গু হবে, বা ধরুন সে এমন হবে যে ব্যবসা করতে গিয়ে লস হলো, নতুন আর একটা ব্যবসা শুরু করবে, বা হয়তো বর্তমান বাড়ি ত্যাগ করতে হলো, সে আর একটা বাড়ি যেয়ে করবে, করতেই পারে সে সক্ষেত্রগত চন্দ্র। কিন্তু এই চন্দ্র তার যে পরিবর্তন ঘটাবে, ওই পরিবর্তন কিন্তু অধপতনের দিকে যাবে, অর্থাৎ কোনো ক্রমেই চন্দ্রের প্রতিকার দিয়ে রাহুযুক্ত চন্দ্র, দ্বাদশস্থ চন্দ্র, এর কোনো প্রতিকার দেওয়া কোনো ক্রমেই সম্ভব হবে না, বা দিয়ে ওই জাতকের কোনো উপকার করা যাবে না। তাহলে কি হলো, রাহুর প্রতিকার দিলে চন্দ্র আরো বেশি ক্ষতিগ্রস্ত হবে, এবং বৃহস্পতির উপর দৃষ্টি দিয়ে যে কিনা বিদ্যাপতি, আবার বিদ্যাপতি যেহেতু সেই ব্যক্তি কিন্তু বিদ্যাগত যোগ্যতায় কিন্তু কর্ম দেয়, পিতামাতার আশীর্বাদ দেয়, এমনকি সন্ততিদের শুভত্ব দেয়। তাহলে সেই পঞ্চমপতি কিনা আবার স্মৃতিশক্তি, স্মরণ শক্তির জাগ্রত করে থাকে। তাহলে সেই পঞ্চমপতি অষ্টমে তার নিজ গৃহে বসে আছে, দেবতাদের গুরু সেই নিজ গৃহে একটু বিষণ্ণ মনে বসে আছে। তো বিষণ্ণ মনে বসে থাকার কারণে সে অন্যান্য গ্রহকে মানে শান্ত থাকতে বলতে পারতেছে না, বা ধরুন তাদের বলতে পারতেছে না যে তুমি মন্ত্রী পরিষদে গন্ডগোল করছো, এখন আপাতত থামো। মানে উনি একটু নিদ্রিত বা ক্ষুধিত বা ঘুমন্ত এইরকম অবস্থানে একটু মূর্ছা যাওয়া ভাবেই অবস্থান করছে। সেখানে গিয়ে ধনপতি এবং আয়পতি বৃহস্পতি, ওই বুধ, সে গিয়ে যুক্ত হয়েছে। তাহলে এই বৃহস্পতির ঘুম যদি ভাঙানো যায়, তাহলেই কিন্তু বৃহস্পতির দৃষ্টি দ্বাদশ ভাবে, যেটা মামলা মোকদ্দমা, উৎকট উদ্ভট ঝামেলা, বিচ্ছেদ, তারপরে জীবনের যে পরিবর্ধন, এগুলোর হাত থেকে ওই বৃহস্পতি বলবে রাহু তুমি শান্ত হও, আর চন্দ্র তুমি জাগ্রত হও। কারণ বৃহস্পতি কিন্তু চন্দ্রের গৃহে গিয়ে তুঙ্গস্থ হয়, অর্থাৎ চন্দ্রের উপর আধিপত্য বিস্তার করে বিধায় চন্দ্র স্থান দেয় বৃহস্পতিকে জাগ্রত হওয়ার বা তুঙ্গস্থ হওয়ার। তখন বৃহস্পতি তার তুঙ্গ গৃহে চন্দ্রের উপর অবস্থানরত অবস্থায় দৃষ্টি দিলে চন্দ্র তখন শক্তিশালী হয়ে উঠবে। আর এই সিংহলগ্নের ক্ষেত্রে বুধ পাপগ্রহ, ধনপতি এবং আয়পতি, সে অষ্টমে নিধন স্থানে গিয়ে বসে আছে। তো বুধকে এখানে অবশ্যই টানতেই হবে, না টেনে কোনো উপায় নেই। তাছাড়া ষষ্ঠে কেতু দুর্ঘটনার কারক, ওই যে ষষ্ঠে কেতু চন্দ্রদৃষ্ট হয়েছে, তার জন্য বিষাক্ত কীট পতঙ্গের দংশনের কথা যিনি বলেছেন, মনে হয় শ্যামলকান্তি মণ্ডল বলেছেন, মনে হয় সম্ভবত। তো এই যে বলেছেন, এটা আসলেই ঘটতে পারে। তাছাড়া ধরুন ষষ্ঠ ভাবস্থ কেতু বিশেষ করে শ্রমিক কর্মচারী নিয়ে আন্দোলন, তারপরে ধরেন অবৈধ প্রেম প্রণয়, এগুলোর দিকেও টানে, আবার দেখা যাচ্ছে মনকে ভিন্ন দিকে টানে, এই অনেক দিকগুলো রয়েছে। তাছাড়া দুর্ঘটনা কারক তো রয়েছে, ওই মিছিল মিটিং এইগুলোর ব্যাপারে যে ঝুট ঝামেলা, এগুলো বহু রকম ষষ্ঠে কেতু তো রয়েছে। তো এই ষষ্ঠ ভাবস্থ কেতু এবং বুধকে মিলিয়ে আমরা একটি প্রতিকার দিতে পারি, যে সবুজ ক্যাটসাই দিতে পারি, অথবা আমরা এখানে শুধু পান্নাও দিতে পারি। তো পান্না অপেক্ষা সবুজ ক্যাটসাই অধিক ফলদায়ী হবে। এখন আমাদের কথা হচ্ছে, যদি প্রতিকার এই দুটি দিই, তাহলে গ্রহ কিন্তু তিনটি, আমরা প্রতিকার যাব তিনটি গ্রহে। সেই তিনটিকে বৃহস্পতি, বুধ এবং কেতু। তো এই বৃহস্পতি, বুধ এবং কেতু, তার এই তিনটি গ্রহের প্রতিকার যদি সে নিতে না পারে, হয় আলাদা আলাদা ভাবে দিলাম, বুধের পান্না দিলাম, কেতুর ক্যাটসাই দিলাম, বৃহস্পতির বৌগাছ দিলাম, বা ধরেন দুটি দিলাম, এমনকি সে নিতে পারলো না, এই সঙ্গে আমরা কি যুক্ত করব, তাতে কি ফলাদেশ হবে? স্যার একটা প্রশ্ন আছে, যদি অনুমতি দেন। হ্যাঁ বলেন। স্যার আপনি প্রতিকার দিলেন, কিন্তু ঘর যদি বাস্তু যেখানে ওর শুভ ফল দিবে, ওই জায়গাতে যদি ও কোনো ময়লা বা কোনো দূষিত করে রাখে, তখন কি প্রতিকারে কি কাজ করবে? আমরা আসতেছি তো সেই জায়গায়। কেন ওই জায়গায় আলোচনা করলাম প্রথমে, কেন এই যে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ঈশান অগ্নি নদীর বায়ু লিখলাম। এইবার তাহলে আমাদের চলে যেতে হবে বুধ কোথায়, উত্তর দিক। তাহলে প্রথমেই যাব আমরা এই উত্তর দিককে নজর দেব। তার পরবর্তীতে আমরা কি বলেছি, যে বৃহস্পতি হচ্ছে ঈশান কোণ,
এখানে নজর দিব। আর কেতুর জন্যও বলেছি ঈশান কোণ এবং নৈঋত কোণ দুটোই। তো ঈশানে নজর দিলে আমার নৈঋত নজর হয়ে যাচ্ছে। তো যখনই নজর হয়ে যাচ্ছে তো উত্তর আর ঈশান কোণ এই দুটি কোণকে বলবো যে তার শুভ জিনিসগুলো রাখতে। একটি সূত্র কিন্তু আমাদের মনে রাখতে হবে, গড়পত্তা যদি আমরা রাশি লগ্ন না জানি তখন কিন্তু শুভ যে যে মানে বাড়ির ধরেন প্রবেশদ্বার, প্রবেশদ্বারের আমরা পশ্চিম আর পূর্ব, মানে প্রবেশদ্বারের পূর্ব পাশে শুভ জিনিস রাখবো, প্রবেশদ্বারের পশ্চিম পাশে অশুভ জিনিস রাখবো। এটি হচ্ছে যদি আমরা কোনো কিছু না জানি। যখন আমরা লগ্ন এবং গ্রহ অশুভ গ্রহ বের করতে পারবো তখন কিন্তু আর ওই কমান নিয়মের ভিতর থাকবো না। আর আমরা সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার কমান নিয়মে থাকবোই না। তো ওই নিয়ম থেকে যখন আমরা বেরিয়ে আসবো তখন তার উত্তর দিক এবং ঈশান কোণ এই দুটি কোণ বিশেষ করে আমরা কোনো অশুভ জিনিস রেখেছি কিনা, যদি সে রেখে থাকে। অশুভ জিনিস বলতে আমরা কি বুঝি, দুই একটির নাম বলুন। যেমন আপনার টয়লেট ঈশান কোণে, আরো নাম বলুন। তারপরে আপনার ভারী জিনিস, ভারী জিনিস রাখা, জায়গাটা ময়লা করে রাখা, ভারী জিনিস রাখা, অপ্রয়োজনীয় জিনিস রাখা, স্টোরেজ তৈরি করা, স্টোরেজ। অ্যাকচুয়ালি স্যার হচ্ছে আমাদের পঞ্চতত্ত্ব দিয়ে তো আমাদের বাস্তু, অগ্নি, বায়ু, জল। তা আপনার যদি জলের স্থানে যদি অগ্নি কি নিয়ে যায় তাহলে সেই জায়গাটা মানে খারাপ হয় আর কি। পার্টিকুলার রকম কিছু নাই স্যার। মনে করেন জলের স্থানে যদি আমি যেখানে মানে করেন দক্ষিণ পাশে আগুনের জায়গা, সেখানে যদি আমি জল নিয়ে যাই তাহলে সেই জায়গাটা খারাপ, এরকম ব্যাপারগুলো আর কি। অনেক সময় মেটাল দিয়েও মানে খারাপ হয়। যেমন ভাঙ্গা টিভি, ভাঙ্গা হারিকেন, ভাঙ্গা বাল্ব এগুলো যদি আমরা রাখি তাহলে কিন্তু অবশ্যই ওই জায়গাটা, বা অব্যবহৃত জিনিস, ইলেকট্রনিক সামগ্রী, অব্যবহৃত ইলেকট্রনিক সামগ্রী, ইলেকট্রিক সামগ্রী বা আলোর জিনিস এগুলো যদি রাখি, এমনকি একটা মোমবাতি, পোড়া মোমবাতি যেটা অর্ধেক পুড়িয়ে রেখেছি সেটি যদি নিয়ে রাখি, এগুলো কিন্তু অশুভ ফল দেখা। আচ্ছা, ওইখানে যদি অনেকে গোবর রাখে, গোবর আমরা বলি শুভ, আবার অনেকে আছে মানে পূজার মানে ছাই গুলো রাখে, এটা কি শুভ অশুভ? পূজার কোনো ছাই হয় না, পূজার হচ্ছে হোমের ভস্য, ওটা শুভ, অশুভ জিনিস নয়, ওটা ভস্য, ওটা শুভ জিনিস, ওটা আমরা ললাটে ধারণ করি, ওটা অশুভ নয়। আমার কথা হচ্ছে যে এই যে উত্তর আর ঈশান এইখানে অবস্থান করছে বুধ এবং বৃহস্পতি, তাহলে বুধ আর বৃহস্পতি এবং কেতুর অশুভ জিনিসগুলো কি, সেই জিনিসগুলোকে সরাতে বলুন ওইখান থেকে। সিকিমানি মহাদেবের মাথা বলে অনেকে। আমাদের বাস্তুবিদ আগে একটু উত্তর দিক, আমাদের বাস্তুশাস্ত্রবিদ দেবদাস কার্জি, আপনি আগে একটু বলুন, তারপরে সবাই বলবেন। হ্যাঁ দেবদাস বাবু শুনতে পেয়েছেন? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, আমি মিউট করেছিলাম। হ্যাঁ হ্যাঁ বলুন। যেমন যেটা বলতেছেন মানে সবাই বলছে যে আমাদের যেমন পূর্ব দিক, পশ্চিম দিক, উত্তর দিক, প্রত্যেকটা দিকের একটা মানে গ্রহ আছে। যেমন পশ্চিম দিকে হচ্ছে পশ্চিম দিক যেমন হচ্ছে শনির স্থান। শনির স্থান হচ্ছে, শনির ক্ষেত্রে যদি আমরা কোনো লাল রং দিই, মানে পশ্চিম পাশে যদি কোনো লাল রং থাকে বা পশ্চিম পাশে যদি ঢালু থাকে তাহলে সেই জন্য সেক্ষেত্রে পশ্চিম পাশটা খারাপ হয়, টয়লেট থাকে, ঠিক আছে। যেমন আমরা যে রাহুর জায়গাটা বলি, মানে এটা হচ্ছে সাউথ সাউথ ওয়েস্ট, সেক্ষেত্রে সেটা রাহুর স্থান। সেক্ষেত্রে আমাদের মানে ওখানে টয়লেট করলে শুভ, ওখানে টয়লেট করাটা শুভ। আমরা যদি ওখানে ভালো জিনিস রাখি তাহলে পরিষ্কার রাখি সেই জায়গাটা, তাহলে আমাদের জন্য নেগেটিভ ফল দিবে আর কি। সেই জায়গায় মানে টয়লেট করাটা ঠিক আছে। যেমন দক্ষিণ পাশে হচ্ছে মঙ্গলের স্থান,
মঙ্গলের মানে অগ্নির স্থান, সেখানে যদি আমরা কোনো জলের স্থান টয়লেট রাখি, সেই জায়গাটা অশুভ হয়ে যাবে। মানে এরকম স্যার প্রত্যেকটা দিকে রেখে প্রত্যেকটা মানে ইয়া আছে স্যার। বিষয়টা হচ্ছে, বিষয়টার উত্তরটা কিন্তু আমি ক্লিয়ার হতে পারিনি, আপনারা হয়েছেন কিনা জানি না। আমরা বলতে চাচ্ছি এই প্ল্যানেটে অশুভ গ্রহকে শুভ গ্রহ দিয়ে অশুভ গ্রহকে দমন করব। তাহলে দমন করার ক্ষেত্রে অশুভ দিকগুলোকে ক্লিয়ার করে তো আমার লাভ নেই, অশুভ দিক আরো অশুভ করে দেওয়াটাই আমাদের জন্য লাভজনক। আমি মনে করি যে অশুভ দিককে তো আমরা শুভ করতে চাচ্ছি না। এই প্ল্যানেটটি একটি ব্যতিক্রম প্ল্যানেট, প্ল্যানেটটি এঁকে নিন, যখন নিয়ে বসবেন দেখবেন যে রাতে 10টার সময় বসছেন, 12টা বেজে গেছে, প্ল্যানেটের রিসার্চ করা শেষ হয়নি। এটা দেখবেন এই প্ল্যানেটটি মনে হবে যে আর 1 ঘন্টা পরে তারপরে ঘুমায়, এটা মনে হবে। কিছু কিছু উপন্যাস পড়ার সময় যেমন মনে হয় যে আর 1 পেজ পড়ি, ওই পেজ পড়লে আবার আর 1 পেজ পড়তে মনে চায়। তো এই প্ল্যানেটটি নিয়ে ঠিক তদনুরূপ গবেষণা করতে মন চাইবে। কেন আসছে এই প্ল্যানেটটি আমি জানি না। আজকে যে দিনে আসছে সে দিন হচ্ছে 19 তারিখ, রাহুর মাস, শনির বছর, সব মিলে এলো হচ্ছে 4, আর শুক্রবার মিলে 1। তো এই যে রবির তারিখ এবং সালে মাসে 12 মিলে আবার রবি এলো। তো সেই দিনটিতে এই রবিকে জাগ্রত করার কোনো সুযোগ নেই, বরং রবিকে অস্তমিত করাটাই কিন্তু লাভ। তাহলে রবিকে আমরা জাগ্রত করতে কেন যাব, এটিও কিন্তু আমাদের ভাবতে হবে। এমনকি সে রাহুকে আমরা কেন জাগ্রত করব, রাহুর দিকটা আমরা কেন পরিষ্কার পরিচ্ছন্ন করতে যাব, বা ওই জায়গার অশুভ দিকে আমরা হাত দিতে যাব কেন, বা চন্দ্রের দিকগুলোতে হাত দিতে যাব কেন। আমি তো গোল করে দিলাম যে উত্তর এবং ঈশান কোণ, এখানে কি করণীয় আছে, এখান থেকে কিছু সরানোর আছে না ওখানে কিছু রাখার আছে, এইরকম কোনো পরামর্শ দিতে পারবেন কিনা? স্যার আমার আমার কথা হলো পূর্ব দিকে ওখানে তো ওটা তো দেবের স্থান স্যার, নর্থ ইস্ট হচ্ছে দেবের স্থান, সেখানে মানে পরিষ্কার পরিচ্ছন্ন ঠাকুরের রাখা, আর হচ্ছে আপনি কালার করে দিবেন, হলুদ কালার করে দিতে পারবেন, হলুদ কালার করে সেই জায়গাটা শুভ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এই ধরনের পরামর্শ চাচ্ছি। আমার তো দরকার নেই আমার পশ্চিম দিক, আমার দরকার নেই এখানে পূর্ব দিক, আমার দরকার নেই অগ্নিকোণ, আমার নেই দক্ষিণ কোণ, নেই ললিত কোণ, নেই বায়ু কোণ, আমার এগুলো তো দরকার নেই। আমি তো বললাম যে বায়ু কোণের অধিপতি চন্দ্র, তো চন্দ্রকে 108টা মুক্তার মালা দিয়ে এই ব্যক্তিকে যদি চন্দ্রের উপকার করা যায়, তাহলে আমি বলবো যে হ্যাঁ, উনি জয়ী, আমি পরাজয়ী। ওখানে উত্তর দিকে স্যার জলের প্রবাহ আছে কিনা, না থাকলে জলের প্রবাহটা ঠিক রাখা উত্তর দিকটা, তাহলে বুধের জায়গাটা ঠিক হবে। প্রবাহ দিয়ে কি হবে? জল অপচয় করা যাবে না বেশি, যেহেতু স্যার যেহেতু বুধের জায়গা, তো বুধ জলে কি যেহেতু করবে? বুধ জলে কি করবে? বুধ যদি এখানে নোংরা জল থাকে তাহলে তো বুধটা নষ্ট আছে, ওই জায়গাটা খেয়াল রাখা। সেটা আপনি বলেন কেন যে ওটা নোংরা জলের লাইন থাকলে হবে না, কিন্তু খাওয়ার জলের লাইন যদি থাকে আপনি সেটাকে বন্ধ করবেন? যদি ওখানে বেশি জল অপচয় হয় সেটা রোধ করা যেতে পারে স্যার। যদি বেশি জল অপচয় হয়, আপনি বলতে পারেন যে উত্তর পাশে যদি তার নর্দমা বা পুকুর থেকে থাকে অব্যবহৃত, কিংবা আগুনে মানে কিচেন থাকে, উত্তর জায়গায় যদি কিচেন রেখে থাকে ওইটাকে সরানো যেতে পারে, যেহেতু ভূত খারাপ পেয়েছে। কিচেন যদি আপনি তাকে সরাতে বলেন, সে কি বিল্ডিং ভেঙে সরাবে? তাহলে কিচেনের দোষটা কিভাবে কাটাবে?